আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মিয়া মোহাম্মদ আলী জুবায়ের আছি তোমাদের সাথে আমার কলেজ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ঢাকা। আমাদের আজকের টপিক হচ্ছে জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় প্রথম পার্ট। এই অধ্যায়টাকে আমরা 5টা পার্টে ভাগ করে নিয়েছি, ছোট ছোট পার্টে, যাতে তোমাদের ভিডিওগুলো দেখতে সহজ হয় এবং খুব সহজভাবে তোমরা বুঝতে পারো। তো আজকে আমাদের টপিক হচ্ছে প্রথম অধ্যায়ের প্রথম যেই প্রধান প্রধান পর্বের আগ পর্যন্ত যে পড়াটুকু আছে ততটুকু পড়া, এবং আমরা ফলো করব গাজী আজমল স্যারের লেটেস্ট এডিশনটা। তো আমাদের পড়া শুরু করছে আজকে অধ্যায় 1, প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস। তো প্রথমে একটি লাইন দেখো, জীববিজ্ঞানের এই পর্যন্ত 2,70,000 ফাস্কুলার উদ্ভিদ ও 15 লক্ষের বেশি প্রাণী প্রজাতি শনাক্ত করেছেন। তো এটা তেমন ইম্পর্টেন্ট না, তারপরে কখনো কখনো এমসিকিউতে টিচাররা দিয়ে রাখেন। এরপরে আমরা আসি প্রাণীর বিভিন্নতা বা প্রাণী বৈচিত্র্য, যেটা হচ্ছে অ্যানিমাল ডাইভার্সিটি। তো আমরা দেখি যে পৃথিবীতে সকল মানুষ এক নয়, কেউ খাটো, কেউ লম্বা, কেউ কালো, কেউ ফর্সা। তো সকলের মধ্যে যেমন বিভিন্নতা আছে, এই বিভিন্নতাটাকে বলা হয় বৈচিত্র্য। তো প্রথম সংখ্যাটা কি বলা হয়েছে দেখো, পৃথিবীর সমস্ত জলচর, স্থলচর ও খেজর প্রাণীর মধ্যে যে জিনগত, প্রজাতিগত, বাস্তুতান্ত্রিকগত ভিন্নতা দেখা যায়, সেটি হচ্ছে প্রাণীর বিভিন্নতা বা প্রাণী বৈচিত্র্য। তো সংখ্যাটা ক নাম্বারে আসতে পারে। এরপরে দেখা একটা লাইন যে আমেরিকান বিজ্ঞানী, প্রকৃতিবিদ, লেখক ও শিক্ষক এডওয়ার্ড অসবর্ন উইলসনকে জীব বৈচিত্র্যের জনক, দ্য ফাদার অফ বায়োডাইভার্সিটি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। এটা এমসিকিউ এবং ক নাম্বারে আসতে পারে যে জীব বৈচিত্র্যের জনক কাকে বলা হয়, হু ইজ দ্য ফাদার অফ বায়োডাইভার্সিটি। তাহলে আমাদের অ্যান্সার কি হবে, এডওয়ার্ড অসবর্ন উইলসন। এরপরে আমরা আসি প্রাণী বৈচিত্র্যের প্রকারভেদ। দেখো, প্রাণী বৈচিত্র্যকে মূলত 3 ভাগে ভাগ করা হয়। 1 নম্বর হচ্ছে জিনগত বৈচিত্র্য, 2 নম্বর প্রজাতিগত এবং 3 নম্বর হচ্ছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। তো এটা আমরা মনে রাখবো কিভাবে, আমরা সকলেই পড়েছি বাড়ি গাড়ি, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে, তার বাড়ি গাড়ি হয়। তো আমরা এটা মনে রাখবো জিপ গাড়ি দিয়ে, জিপ বাড়ি দিয়ে। কারণ আমরা জানি গাড়ি তো জিপই, তাই না, জিপ গাড়ি। তো এখানে জ দিয়ে কি হবে, জিনগত, প দিয়ে প্রজাতিগত এবং ব দিয়ে বাস্তুতান্ত্রিক। সহজে মনে রাখবো, কারণ তোমরা একটা কথা মনে রাখবা, যেখানে দেখবা 3 আর 4 আছে, অর্থাৎ 3 প্রকার বা 4 প্রকার যেগুলো থাকে, এগুলো থেকে স্যারদের কোশ্চেন করাটা ইজি হয়। তো যেখানে 3 প্রকার থাকে, স্যাররা আরও একটা এক্সট্রা অপশন যোগ করে দিয়ে দিতে পারে নিচের কোনটি সঠিক নয় বা নিচের কোনটি নয়, আবার দিতে পারে 4টা থেকে একটি বাদ দিয়ে আরেকটা অপশন তৈরি করে দিতে পারে। তো যেখানে 3 এবং 4-এর কথা থাকবে, সেগুলো আমরা একটু বেশি মনোযোগ দিয়ে পড়বো। এরপরে আমরা আসি জিনগত বৈচিত্র্য। জিনগত বৈচিত্র্যটা কেমন, দেখো, নির্দিষ্ট বাস্তুতন্ত্রের কোনো নির্দিষ্ট প্রজাতির সদস্য বা জনগোষ্ঠীর মধ্যে জিনগত পার্থক্যের জিনগত বৈচিত্র্যগত। আমাদের সকলের মধ্যে জিন আছে, এটা আমরা জানি। এটা কিন্তু আবার সেই জিন না যে আমরা ভয় পাবো। এটা হচ্ছে ডিএনএর ভিতরে যে ক্রোমোজোমের মধ্যে যে জিনটা অবস্থান করে, সেই জিনের কথা বলা হয়েছে। তো প্রত্যেকেরই জিন আলাদা আলাদা। তো জিন আলাদা হওয়ার কারণে এর মধ্যে বিভিন্নতা দেখা যায়। কেউ কালো হয়, কেউ ফর্সা হয়, কেউ লম্বা হয়, কেউ খাটো হয়। তো এর মধ্যে লাস্টের লাইন দেখো, গ্যামেট সৃষ্টির সময় মিওসিস কালে সমসমস্ত ক্রোমোজোমের মধ্যে পরিব্যক্তি ও জিন প্রভাবের কারণে জিনগত বৈচিত্র্য হয়। তো আমরা সকলেই জানি পিতা হতে শুক্রাণু এবং মাতা হতে ডিম্বাণু এসে জাইগোট গঠন করে। সেই জাইগোটটা যখন ধীরে ধীরে বিভাজিত হতে থাকে, তখন এর মধ্যে জিনগত বৈচিত্র্য দেখা দেয়। তো জিনগত বৈচিত্র্যের গুরুত্ব, এটা খ নম্বরে আসতে পারে। তো জিনগত বৈচিত্র্য হওয়ার কারণে দেখা যাবে যে আমরা বিভিন্ন পরিবেশের সাথে, প্রতিকূল পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে পারি। এরপরে বিভিন্ন পরিবেশগত পরিবর্তন, প্রাকৃতিক নির্বাচন এবং যোগ্যতম বেঁচে থাকার যে দিকটা, তো এগুলো হচ্ছে তোমরা চ্যাপ্টার 11-এ গিয়ে পাবা, ডারউইনের যেই মতবাদটা আছে সেখানে গিয়ে। তো এগুলোতে জিনগত বৈচিত্র্য আমাদেরকে হেল্প করে। এবং লাস্টে দেখা একটা কথা আছে যে জিনগত বৈষম্য প্রজাতিকে অভিযোজনক্ষম ও বেঁচে থাকা ও বিবর্তনে সাহায্য করে। তো তোমার জিনগত বৈচিত্র্য হওয়ার কারণে দেখা যাবে তোমার বাবার মধ্যে যেই প্রবলেমটা ছিল, যে অসুস্থতাটা ছিল, হয়তো তোমার মধ্যে চলে আসতে পারে। তো তোমার মায়ের এবং তোমার বাবার দুজনের জিন একত্রিত হওয়ার কারণে তোমার যখন মায়ের জায়গাটা গঠন হয়েছে, তো তুমি তার থেকে পরিত্রাণ পেলেও পেতে পারো। দিন আমরা চলে আসি প্রজাতিগত বৈচিত্র্য।
একটি বাস্তুতন্ত্রে উপস্থিত বিভিন্ন প্রজাতির সংখ্যা, আপেক্ষিক বণ্টন ও প্রাচুর্যকে প্রজাতির বৈচিত্র্য বলে। তো এখন বাস্তুতন্ত্র জিনিসটা কি? আমরা সকলেই এসএসসি লেভেলে পড়ে এসেছি বাস্তুতন্ত্র, যেখানে অনেক প্রজাতির প্রাণী একসাথে অবস্থান করে, সেই তন্ত্রটাকে বলা হয় বাস্তুতন্ত্র। তো সেখানে প্রজাতির সংখ্যা বলতে বিভিন্ন প্রজাতির সংখ্যা এবং আপেক্ষিক বণ্টন। এখন আপেক্ষিক বণ্টনটা বলতে কি বোঝায়? তো ধরো এটা একটা বন, এখানে কিছু বাঘ থাকে, এখানে কিছু সিংহ থাকে, এখানে কিছু বানর থাকে। তো সকলের সংখ্যা তো সেম হবে না, তারপর আপেক্ষিকভাবে যে আমরা ধরে নিই যে এখানে এতজন সংখ্যা আছে, তো সেটাকে বলা হয় আপেক্ষিক বণ্টন এবং প্রাচুর্য মানে উপস্থিতি। তো দুই ধরনের উপায়ে প্রজাতির বৈচিত্র্য করা হয়, যেটা হচ্ছে প্রজাতির সমৃদ্ধি এবং প্রজাতির সমতা। এখন প্রজাতির সমৃদ্ধিটা কি? এই যে একটা বাস্তুতন্ত্রে বিভিন্ন প্রজাতি আছে, এদের উপস্থিতির সংখ্যার উপর নির্ভর করে যেটা হয় সেটা হচ্ছে প্রজাতির সমৃদ্ধি। আর প্রজাতির সমতাটা কি? নির্দিষ্ট প্রজাতির যে সদস্যের আপেক্ষিক প্রাচুর্য। এর আগে বলেছি আমি যে উপরে আপেক্ষিক প্রাচুর্য জিনিসটা কি। ধরো এখানে 10টি বানর আছে, এখানে 4টি বাঘ আছে, এখানে 4টি সিংহ আছে। তো এখানে সমতাটা কেমন হবে? সমতাটা এমনই হবে যেন সকলের সাথে মিলেমিশে থাকতে পারে। একটা সংখ্যা যদি কমে যায়, আমরা এর আগে পড়ে এসেছি এসএসসিতে যে বাস্তুতন্ত্রে কোনো একটি সংখ্যা কমে গেলে পরবর্তী খাদক যারা থাকে, তো সেখানে একটা অভারসাম্য দেখা দেয়, ভারসাম্য নষ্ট হয়। তো যদি কোনো বাস্তুতন্ত্রে মশার সংখ্যা কমে যায়, সেখানে দেখা যাবে যে ব্যাঙের সংখ্যা কমে যাচ্ছে। ঘাসের সংখ্যা কমে গেলে পরবর্তী যেই প্রাণীগুলো সেই ঘাস খেয়ে জীবনযাপন করে তারা কমে যাচ্ছে। তো এখানে প্রজাতির সমতাটা বোঝানো হয়েছে। এখন এখানে যে গুরুত্বটা আছে এটা আমরা একটু রিডিং করে রাখবো। এরপরে যেটা আসতেছে, এখানে একটা এমসিকিউ আছে, এটা তোমাদের বোটানির চ্যাপ্টার 11-এ গিয়েও পাবা, যে আমাজন বন সালোকসংশ্লেষণের মাধ্যমে পৃথিবীর বায়ুমণ্ডলের মোট অক্সিজেনের 20% উৎপাদন করে বলে ধারণা করা হয়। এটা কিন্তু এমসিকিউতে আসে যে আমাজন বন মোট সালোকসংশ্লেষণ কত পার্সেন্ট অক্সিজেন উৎপাদন করে? 20%। এমসিকিউতে আসে। এরপরে প্রজাতি বৈচিত্র্য হ্রাসের কারণ। প্রজাতি বৈচিত্র্য হ্রাসের মূলত 4টি কারণ আছে। দেখো লেখা আছে দ্য এভেল কোয়াড্রেট। আমরা সকলে জানি কোয়াড্রেট বলতে কোয়াড বলতে 4 বোঝায়। কোয়াড বলতে 4 বোঝায়। তো দ্য এভেল কোয়াড্রেট কোনগুলো? বহি প্রজাতির অনুপ্রবেশ, বসতি সংকোচন, দূষণ খণ্ডন, অতি আহরণ এবং সহবিলুপ্তি। কেমন? বহি প্রজাতির। ধরো তোমার এলাকায় কিছু কুকুর আছে, বাইরের এলাকা থেকে আরো কিছু কুকুর আসলো, যারা এসে তোমাদের কুকুরের সাথে মারামারি করে কুকুরের সংখ্যা কমিয়ে দিল। এরপরে বসতি সংকোচন, দূষণ খণ্ডন। আমরা জানি বর্তমানে সকলে দূষণের মধ্যেই আছি। তো বসতি সংকোচনটা কেমন? বাসা বা থাকার স্থান যদি কমে যায়, বনে যদি গাছ কেটে ফেলা হয়, পাখির সংখ্যা কিন্তু এমনিই কমে যাবে। দূষণের কারণে অনেক প্রাণী মারাও যায়। এরপরে অতি আহরণ। আমরা যদি বন থেকে অনেক বেশি গাছ কেটে ফেলি, তাহলে কিন্তু গাছের সংখ্যা দিন দিন কমে যাবে। এবং সহবিলুপ্তি, কো এক্সিস্টেনশনটা কি? একটি প্রজাতি যখন বিলুপ্ত হবে, তখন সেই প্রজাতির উপর নির্ভরশীল পরবর্তী প্রজাতিটাও কিন্তু বিলুপ্তি হয়ে যাবে। এটাকে বলা হয় সহবিলুপ্তি বা কো এক্সটেনশন। এরপরে আসতেছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য এর আগে বলেছি যে বাস্তুতন্ত্র জিনিসটা কি। এখানে একটা ইম্পর্টেন্ট তথ্য আছে, পৃথিবীর বাস্তুতন্ত্রের বৈচিত্র্য হচ্ছে জীববৈচিত্র্যের 3য় স্তর এবং একটি নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে অবস্থিত বিভিন্ন বাস্তুতন্ত্রের মধ্যে বৈচিত্র্যকে বাস্তুতান্ত্রিক। এখন ভৌগোলিক অঞ্চলটা কি? পৃথিবীর একটি নির্দিষ্ট স্থান যেখানে বিভিন্ন বাস্তুতন্ত্র রয়েছে। আমরা এটাই নিজের ছবিটা থেকে ভালোভাবে বুঝতে পারবো। দেখো সবাই ছবিটা ফলো করবা খুব ভালোভাবে। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে বরফ অঞ্চল, মরুভূমি, এখানে প্রাণী, এখানে আলাদা একটা অঞ্চল, এখানে আর একটা অঞ্চল, এখানে আর একটা অঞ্চল। এক একটা অঞ্চলে এক এক প্রকার প্রাণী বাস করছে। এখানে পেঙ্গুইন আছে, এখানে জিরাফ আছে, সিংহ আছে, বাঘ আছে, হাতি আছে, উট আছে। তো বিভিন্ন এক একটা পার্ট দেখো, এক একটা স্লাইস, এগুলো কিন্তু একটা আলাদা আলাদা বাস্তুতন্ত্রকে নির্দেশ করছে। এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, আলাদা আলাদা এক একটা বাস্তুতন্ত্র, সম্পূর্ণটা মিলে হচ্ছে একটা ভৌগোলিক অঞ্চল। এর মধ্যে দেখো একটি ভৌগোলিক অঞ্চলের মধ্যে বিভিন্ন বাস্তুতন্ত্র আছে, এটাই আমরা বুঝি যে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। এখানে মিথস্ক্রিয়া থাকে, সকলের সাথে সকলে মিলেমিশে থাকে।
এরপরে আমরা চাই বাস্তুস্থানিক বৈচিত্র্য গুরুত্বটা, এটাও রিভিশন রিডিং দিয়ে দেবা। এরপরে আমরা আসি ইম্পর্টেন্ট টপিকে, সেটা হচ্ছে প্রাণীর শ্রেণীবিন্যাসের ভিত্তি, বেসিস অফ ইনিক্যাল ক্লাসিফিকেশন। দেখো এখানে 16টা বেসিস দেওয়া আছে। এটা অনেক সময় এমসিকিউতে টিচাররা দিয়ে দেন যে নিচের কোনটি প্রাণীর শ্রেণীবিন্যাসের ভিত্তি নয়। তো আমরা অবশ্যই এই জিনিসটা খুব ভালোভাবে মনে রাখার চেষ্টা করব। পরবর্তী টপিকগুলো পড়তে গেলে অবশ্যই তোমরা এমনি মনে রাখতে পারবা। তো দেখো প্রথম যেটা, সেটা হচ্ছে দেহের আকার। প্রাণীটা কত বড়, কেমন, ছোট না কেমন সেটার উপর। সংগঠন, ক্রমমাত্রা, জীবন পদ্ধতি, ক্লিভেজ, ভ্রূণস্তর, প্রতিসাম্য, খণ্ডকান, অঞ্চলায়ন, উপাঙ্গ, প্রান্তিকতা, তল, সিলম, সংবহনতন্ত্র, কঙ্কাল, নটকট, পৌষ্টিকনালী, সবগুলোই আমরা পরবর্তীতে ধীরে ধীরে জানতে পারবো। এখন তো প্রথমে আমরা আসি দেহের আকার। দেহের আকার কি? মাইক্রো অ্যানিমেল আর হচ্ছে ম্যাক্রো। মাইক্রোটা কি আণুবীক্ষণিক এবং ম্যাক্রোটা হচ্ছে বৃহত্তম প্রাণী। তো যে প্রাণীগুলো আমরা অণুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখতেই পাই না সেগুলো হচ্ছে মাইক্রো অ্যানিমেল। তার মধ্যে একটা হচ্ছে মাছের ফুলকার প্রোটিস্টান জীবাণু ট্রাইকোডিনা অ্যানাবাসি। এটা আমরা পড়ে রাখবো, অবশ্যই পড়ে রাখবো, এটা এমসিকিউতে অনেক আসে। এরপরে যেটা আছে বৃহত্তর প্রাণী। বৃহত্তর প্রাণী এখানে যেগুলো আমরা খালি চোখে দেখতে পারি, মাইক্রোস্কোপ লাগে না সেগুলো। এখানে একটা উদাহরণ দেওয়া আছে গিনিপিগের, কেভিয়া পোর্সেলাস। শুধু কি গিনিপিগ না, বাঘ, ভালুক, হাতি, মানুষ সব কিছুই কিন্তু বৃহত্তম প্রাণী। এরপরে আসি সংগঠন ক্রমমাত্রা। সংগঠন ক্রমমাত্রাটা কেমন? দেখো তোমরা সকলেই পরিচিত কোষ। কোষটা কি? জীবদের গঠন এবং কাজের এককে কোষ বলা হয়। তো আমি তোমাদেরকে একটি সিরিয়াল লিখে দিই। ধরো এটা একটা কোষ, কয়েকটি কোষ একসাথে মিলিত হয়ে কি গঠন করে? টিস্যু গঠন করে। এরপরে কয়েকটি টিস্যু একসাথে মিলিত হয়ে কি গঠন করে? অঙ্গ গঠন করে। এবং কয়েকটি অঙ্গকে একত্রে কি বলা হয়? তন্ত্র বলা হয়। তাহলে কিভাবে? কয়েকটি কোষ মিলে টিস্যু, টিস্যু মিলে অঙ্গ, অঙ্গ মিলে তন্ত্র। আমরা পড়েছি বা পরিচয়ে পড়ব পৌষ্টিকতন্ত্র, রক্ত সংবহন তন্ত্র, বিভিন্ন তন্ত্র সম্পর্কে আমরা জানতে পারব। তো দেখো কোষীয় মাত্রার গঠন, এদের মধ্যে শুধু কোষ পাওয়া যায়, এরা টিস্যু গঠন করবে না। তো সেটা কি আছে? পরিফেরা। পরিফেরা পরভুক্ত যত প্রাণী আছে তারা সকলে কোষীয় মাত্রা। এরপরে কোষ টিস্যু, এরা কোষগুলো মিলিত হয়ে টিস্যু গঠন করবে, কিন্তু টিস্যুগুলো মিলিত হয়ে এরা অঙ্গ, কোনো নির্দিষ্ট অঙ্গ গঠন করতে পারে না। এরা কোনগুলো? নিডারিয়া পরভুক্ত যে প্রাণীগুলো আছে তারা সকলেই এই কোষ টিস্যু মাত্রার গঠন। এরপরে আছে টিস্যু অঙ্গমাত্রা। টিস্যু অঙ্গমাত্রা, এদের আবার তন্ত্র নেই, এদের অঙ্গ আছে কিন্তু অঙ্গগুলো গঠিত হয়ে সুগঠিত তন্ত্র গঠন করতে পারে। তো সেগুলো কোনগুলো? প্লাটিয়াল মিনথেস পর্বের যে সকল প্রাণী আছে তার। এরপরে হচ্ছে অঙ্গতন্ত্র মাত্রা। এরা তন্ত্র গঠন করে ফেলেছে, এদের কোষ থেকে টিস্যু, টিস্যুগুলো মিলিত হয়ে অঙ্গ, অঙ্গগুলো মিলিত হয়ে তন্ত্র গঠন করছে, এই জন্য এদেরকে বলা হয় অঙ্গতন্ত্র মাত্রা। অঙ্গতন্ত্র মাত্রা কোনগুলো? নেমাটোডা থেকে শুরু করে করডা পর্যন্ত সকলে, করডা পর্যন্ত সকলে। এখানকার একটা এমসিকিউ অনেক বেশি আসে, এই মাত্রার গঠন সর্বপ্রথম কোথায় আবির্ভূত হয়েছে? নিমার্শিয়ান, যে নিমার্শিয়ান নামক এক সামুদ্রিক প্রাণী গোষ্ঠী আছে তাদের মধ্যে। এটা মনে রাখার সহজ টেকনিক। তোমরা যখন পর্বগুলা পড়তে যাবা তখন দেখবা প্রথম পর্ব হচ্ছে পরিফেরা, দ্বিতীয় পর্ব হচ্ছে নিডারিয়া, তৃতীয় পর্ব হচ্ছে প্লাটিয়াল মিনথেস। তো আমরা সহজে মনে রাখতে পারবো। আমরা এটা একটা ছন্দ দিয়ে মনে রাখি, পিসিপিএন মাইক, পরিফেরা, নিডারিয়া, প্লাটিয়াল মিনথেস পর্বগুলোর নাম। তো প্রথমটা কোষীয় মাত্রা, দ্বিতীয়টা কোষ টিস্যু, তৃতীয়টা টিস্যু অঙ্গ, এবং চতুর্থ থেকে শুরু করে শেষ পর্যন্ত অর্থাৎ করোটা পর্যন্ত সকলেই অঙ্গতন্ত্র মাত্রার। এরপরে আসে জীবন পদ্ধতি। জীবন পদ্ধতিটা কেমন? মুক্তজীবী, যারা স্বাধীনভাবে ঘুরে বেড়ায়, সহযোগিতা, সহচর্য প্রজননা, যেমন কবুতর। কবুতরের বৈজ্ঞানিক নাম কলাম্বা লিফিয়া, এটা কিন্তু আসে, এটা ইম্পর্টেন্ট। এরপরে একটা গল্প বলি। ধরো আমি আর আমার একটা ফ্রেন্ড একসাথে মিলেমিশে থাকি। তো থাকতে গিয়ে
আমার ফ্রেন্ড আমাকে হেল্প করে, আমি ওকে হেল্প করি, দুজন দুজনকে হেল্প করি, ভালো থাকি, মিলেমিশে থাকি। তো এটা যেটা হবে সেটা হচ্ছে মিথজীবিতা। এরপরে যেটা, ধর আমার ফ্রেন্ডের সাথে আমার সম্পর্কটা এমন যে বন্ধু আমাকে সব কিছু করে দেবে, আমি শুধু খাওয়া দাওয়া করবো, আমার জন্য রান্না করবো আমার ফ্রেন্ড, আমি সেগুলো খাবো, কিন্তু আমার ফ্রেন্ডকে আমি কোনো প্রকার হেল্প করবো না, বরঞ্চ আমি আরও ওকে বকাবকি করবো। তো এতে কি হলো, ও আমার থেকে উপকৃত হলো না, বরঞ্চ আর একটু কষ্ট পেল। তো সেটাই, যেই প্রাণীগুলা, যখন দুটি প্রাণীর মধ্যে একটি প্রাণী অন্য কোনো দেহের আশ্রয় করে এবং আশ্রয়দাতার দেহ থেকে খাদ্য শোষণ করে এবং তার ক্ষতি করে, সেগুলো হচ্ছে পরজীবী। তো পরজীবী কোনগুলো? যে সকল কৃমি আছে আমরা পরবর্তীতে আরও জানতে পারবো, ম্যালেরিয়া পরজীবী আছে। তো যকৃত কৃমির বৈজ্ঞানিক নাম ফ্যাসিওলা হ্যাপাটিকা, এটা কিন্তু আসে। এরপরে সহজীবী, ধরো আমি আর আমার ফ্রেন্ড থাকি, আমি আমার মতো রান্না করে খাওয়া দাওয়া করে আমি থাকি, ওর সাথে আমার তেমন কোনো সম্পর্ক নেই, কিন্তু আমরা দুজনে একসাথে থাকি। তো এটা আমাদের মধ্যে যে সম্পর্ক, আমরা কেউ কারো থেকে উপকৃত হই না, কেউ কারো দ্বারা ক্ষতি হই না, তো সেটা হচ্ছে সহজীবী, সহজীবী সম্পর্ক। তো এটা কেমন আছে? রেমোরা নামক চোষক মাছ হাঙর বা অন্য কোনো মাছের দেহে সংযুক্ত সহজীবী, ছোট ছোট মাছ যেগুলো হাঙরের সাথে থাকে। এরপর একটা ইম্পর্টেন্ট টপিকে আসি, এটা অবশ্যই পুরো রাখবা, এটা ইম্পর্টেন্ট। ক্লিভেজ। তো ক্লিভেজ জিনিসটা কি? যে প্রক্রিয়ায় যৌন জননকারী প্রাণীর এককোষী জাইগোট, মাইটোসিস, কোষ বিভক্তির মাধ্যমে বিভক্তি হয়ে বহুকোষী ভ্রূণ সৃষ্টি করে, তাকে ক্লিভেজ বা সম্ভেদ। এই সম্ভেদ ওয়ার্ডটা রেখে রাখবা, কারণ এটা ক নাম্বারের স্যাররা প্রশ্ন করে যে সম্ভেদ কাকে বলে। আমরা সকলে ক্লিভেজ পড়ে যাই, কিন্তু স্যাররা সম্ভেদের কোশ্চেনটা করে ফেলে যে সম্ভেদ কাকে বলে। তো যে প্রক্রিয়া যৌন জননকারী প্রাণীরা এককোষী জাইগোট, মায়োসিস কোষ বিভক্তির মাধ্যমে বিভক্ত হয়। তো আমরা জানি যে শুক্রাণু ডিম্বাণু মিলিত হয়ে জাইগোট গঠন করে, টু এন সংখ্যক। তো সেইটাই আমাদের জীবনের প্রথম কোষ, সেখান থেকে ধীরে ধীরে বিভক্তি হতে 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 একটি পূর্ণাঙ্গ প্রাণী সৃষ্টি করে। তো এই যে ক্লিভেজের ফলে সৃষ্ট যে কোষগুলো, এগুলোকে কি বলা হয়? ব্লাস্টোমিয়ার বলা হয়। এবং এই ব্লাস্টোমিয়ারের যে থেকে সৃষ্ট প্রথম যে বহুকোষী যে নিরেট কোষটা থাকবে, সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় মরুলা। এটা ধীরে ধীরে ফাঁপা হতে থাকে, এর মধ্যে ফাঁকা জায়গার সৃষ্টি হয়, এটাকে কি বলা হয়? ব্লাস্টোলা। গেল। বিষয়টা কেমন? ধরো এটা একটা নিরেট, এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো মরুলা। দেন কোষ বিভক্তি হতে হতে এটা দেখা যায় কোষগুলো প্রান্তের দিকে চলে যায়, এটা একটা কোষ হয়ে যায়, কোষ বিভাজন হচ্ছে, তো মাঝখানে দেখো একটা ফাঁকা জায়গার সৃষ্টি হয়েছে, তো এই অবস্থাটাকে বলা হয় ব্লাস্টোলা। এবং এই যে কোষগুলো থাকে, এই যে ব্লাস্টোলা অবস্থার যে কোষ, এগুলাকে প্রত্যেকটাকে কি বলা হয়? ব্লাস্টোসিস্ট। সিস্ট মানে কোষ। এখন ক্লিভেজের একটা পর্যায়ে দেখা যায়, আচ্ছা তোমাদেরকে আমি বলি এখন একটা বিষয়ের উদাহরণ দিই। তোমরা সকলে তো ডিম খেয়েছো, এই যে একটা ডিম, ডিমের মধ্যে কুসুম থাকে, আর বাকি যে সাদা অংশগুলো থাকে এই পাশ দিয়ে আছে, ধরো আছে। তো এখন এই ক্লিভেজের যে সম্পূর্ণ হতে পারে এবং অসম্পূর্ণ হতে পারে। কেমন? যদি সম্পূর্ণ হয় সেটাকে বলা হয় হলোপ্লাস্টিক, আর যদি আংশিক হয় সেটাকে বলা হয় মেরোপ্লাস্টিক। ধরো এটা একটা কোষ আছে, মাঝখানে নিউক্লিয়াস আছে, কোষটা যদি এইভাবে মাঝ বরাবর ভেঙে যায়, বিভাজিত হয়, তাহলে সেটা কি হবে? সেটা হবে হলোপ্লাস্টিক। আর মেরোপ্লাস্টিক কি? ধরো নিউক্লিয়াসটা এখানে আছে, কিছু অংশ এই পাশে গেল, কিছু অংশ আরেকটা গেল, এগুলোকে বলা হয় মেরোপ্লাস্টিক। তো এই ভেতরে এই যে আমরা যে ডিমের উদাহরণটা দিয়েছিলাম, ডিমের মধ্যে যেই পাশে কুসুম থাকে, এই যে এখানে দেখো একটা কুসুম আছে, যে প্রান্তে কুসুম থাকে সেই প্রান্তটাকে বলা হয় ভেজিটাল পোল, এবং যেই প্রান্তে নিউক্লিয়াস থাকে, যে প্রান্তে নিউক্লিয়াস থাকে সেই প্রান্তকে বলা হয় অ্যানিম্যাল পোল। তাহলে মনে রাখতে হবে কিন্তু অবশ্যই, যে প্রান্তে কুসুম থাকে সেটা হচ্ছে ভেজিটাল পোল, এবং যে প্রান্তে নিউক্লিয়াস থাকে সেটা হচ্ছে অ্যানিম্যাল পোল। এরপরে আসি অনির্ধারিত বা অনির্দিষ্ট ক্লিভেজ। তো অনির্ধারিত এবং নির্ধারিত, অনেকে আছে জন্মের পরপরই সন্তান হলেই বাবা বলে আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে। 3 ইডিয়টস মুভি দেখেছো না সবাই? সেরকম। তো অনির্ধারিত ক্লিভেজে কোষগুলো আগে থেকে নির্ধারিত থাকে না যে এই কোষটা থেকে কোন অঙ্গ গঠিত হবে, কিন্তু যেটা নির্ধারিত ক্লিভেজ,
বা নির্দিষ্ট ক্লিভেজ, সেখানে আগে থেকে এই ভবিষ্যতের পরিণতিটা নির্ধারিত হয়ে যায়। গেল। এরপরে আরেকটা ইম্পর্টেন্ট এমসিকিউতে আসে অরিও ক্লিভেজ। তো অরিও ক্লিভেজের উদাহরণটা হচ্ছে আর্থ্রোপোডা। আমরা কিভাবে মনে রাখবো? অরিওতে অর, আর্থ্রোপোডা আর। দেখো অরিও, আর্থ্রোপোডা অর, আর্থ্রোপোডা, এটা কিন্তু মনে রাখা সহজ। এরপর আসতেছে দ্বিপার্শ্ব ক্লিভেজ। আচ্ছা, অরিও ক্লিভেজটা বোঝাই আগে। এটা সুষম এবং অরিও ভাবে ভেঙে যায়। দেখো অরিও ক্লিভেজের চিত্রটা দেখো। এটা একটা কোষ ছিল, মাঝে নিউক্লিয়াস, দেখো নিউক্লিয়াসটা ভেঙে দুই ভাগে সুষমভাবে হচ্ছে। এরপরে চারটি কোষ, এরপরে ধীরে ধীরে কোষ পরিণত হয়েছে। এটা হচ্ছে অরিও ক্লিভেজ। এবার হচ্ছে দ্বিপার্শ্ব ক্লিভেজ। দুই পার্শ্বে বিভক্ত হয়ে যায়। এটা অরিও ক্লিভেজ ঘটে ঠিকই, কিন্তু তৃতীয় যে বিভাজনটা হয় সেখানে গিয়ে অনুপ্রস্থভাবে ক্লিভেজ সম্পন্ন হয়। দেখো এটা দুইটাই হচ্ছিল, হতে হতে তৃতীয় ক্লিভেজ থেকে সেটা অরিওভাবে বিভাজিত হয়ে পরবর্তীতে দেখো কোষগুলো কিন্তু সুষম আকৃতির নেই। তো এটার উদাহরণ হচ্ছে কর্ডাটা বর্ডের প্রাণীর। আমরা যারা কর্ডাটা, আমাদের হচ্ছে দ্বিপার্শ্বীয় ক্লিভেজ। এরপরে দেখো সর্পিল ক্লিভেজ। সর্পিল ক্লিভেজটা কেমন এটা দেখো। আগে ক্লিভেজটা বুঝি। চারটে কোষ, কোষটা এক থেকে এজে থাকে, এরকম ভাবে বিভাজিত হতে থাকে, মানে জিনিসটা টুইস্ট করতে থাকে। তো এরপরে দেখা যায় দেখো কোষের আকৃতিটা ভিন্ন হয়ে যায়। তো এটার উদাহরণ কি কি? অ্যানিলিডা এবং মলাস্কা। এটা মনে রাখবো কিভাবে? এটা আমরা মনে রাখবো আমার সাপ দিয়ে। কিভাবে? দেখো অ্যানিলিডা আমার, মলাস্কা মা, এবং সাপ দিয়ে আমরা কি রাখবো? সর্পিল আকার, সর্পিল সাপ, স্পাইরাল ক্লিভেজ। তো আমরা এটা কি দিয়ে মনে রাখলাম? আমার সাপ, আতে অ্যানিলিডা, মাতে মলাস্কা এবং সাপতে সর্পিল ক্লিভেজ। সহজে মনে থাকবে। এটা কিন্তু এমসিকিউতে আসে। এরপরে আসি ভ্রূণীয় বিকাশ। ভ্রূণীয় বিকাশ প্রোটোস্টোমিয়া, ডিউটারোস্টোমিয়া। যেটা প্রোটোস্টোমিয়া, এটা হচ্ছে প্রাণীর সর্পিল আকারে নির্ধারিত ধরনের ক্লিভেজ হয়, এবং ডিউটারোস্টোমিয়া হচ্ছে ক্লিভেজ অরিও এবং অনির্ধারিত। তো এটার উদাহরণ আসে নিচের কোনটি ডিউটারোস্টোমিয়া ধরনের ভ্রূণীয় বিকাশ? তো সেখানে আমরা উত্তর দেবো একানোডার্মাটা এবং কর্ডাটা পর্ব। এরপরে ভ্রূণ স্তর। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, পরবর্তীতে তোমাদের কাজে লাগবে। ভ্রূণের যে স্তরগুলো, চিত্রটা দেখো। এটা দ্বিস্তরী ভ্রূণ স্তর। এটা যে বাইরের স্তর, এটা হচ্ছে ভেতরের স্তর, আর এটাও বাইরের স্তর, এটা ভেতরের স্তর, আর এই যে আরেকটা স্তর মাঝে আছে, এটা হচ্ছে মাঝের স্তর। তো যে সকল প্রাণীর ভ্রূণীয় স্তর দুই স্তরে বিভক্ত তাদেরকে বলা হয় দ্বিস্তরী বা দ্বিভ্রূণস্তরী প্রাণী, এবং যে সকল প্রাণীর তিন স্তরে ভ্রূণ বিভক্ত থাকে, স্তরগুলো, কোষের স্তর তিনটি, সেগুলোকে বলা হয় ত্রিস্তরী বা ত্রিভ্রূণস্তরী প্রাণী। তো একটা জিনিস মনে রাখতে হবে যে বাইরের স্তর সেটাকে বলা হয় অ্যাক্টোডার্ম, যেটা ভেতরের স্তর সেটাকে বলা হয় এন্ডোডার্ম, আর যেটা মাঝের সেটা মেসোডার্ম। তো আমরা দেখি একটো, দেখো আমরা বাইরের দিকে কিন্তু এক্সট্রিম ভাবে চলাচল করি। তো এই জন্য আমরা মনে রাখবো বাইরের স্তর একটো, ভেতরের স্তর এন্ডো, এবং মাঝের স্তর মেজো। আর যে সকল দ্বিস্তরী প্রাণী আছে তাদের এই মাঝের স্তরটা দেখো ফাঁকা আছে, এখানে কি থাকে? এদের মধ্যে থাকে মেসোগ্লিয়া নামক কোষ স্তর। মেসোগ্লিয়া নাম কি স্তর? আসলে কোষ স্তর বলা যাবে না, মেসোগ্লিয়া নামের একটা স্তর। তো এই যে নিচের কোনটি দ্বিস্তরী প্রাণী যদি প্রশ্ন থাকে তাহলে আমরা কি উত্তর দেবো? হাইড্রা। এটা কিন্তু মেডিকেলে একবার আসছে। তো এদের কি থাকে? অ্যাক্টোডার্ম এবং এন্ডোডার্ম। বাইরের এবং ভেতরের স্তরটা থাকে, কিন্তু ভেতরের যে মাঝের যে স্তর সেটা কিন্তু থাকে না। তো সেটাকে কি বলা হয়? মেসোগ্লিয়া। এরপর আসে ত্রিস্তরী বা ত্রিভুজস্তরী। এদের কোনটা কোনটা থাকে? একটো, মেজো, এন্ডো। বাইরে থাকে একটো, মাঝে থাকে মেজো, এবং ভেতরে থাকে এন্ডোডার্ম। ডার্ম, ডার্ম মানে কিন্তু ত্বক বোঝায়। ডার্ম বলতে ত্বক বোঝানো হয়ে থাকে। এগুলো কারা? তৃতীয় পর্ব থেকে শুরু করে প্লাটিহেলমিনথেস পর্ব থেকে শুরু করে পরোটা পর্যন্ত। আমরা কিভাবে মনে রাখবো? দ্বিস্তরী যেটা 2 নম্বর পর্ব, নিডারিয়া পর্ব, এবং ত্রিস্তরী এগুলো হচ্ছে 3 থেকে শুরু করে
শেষ পর্যন্ত, 3 থেকে শুরু করে শেষ পর্যন্ত। এখানে একটা বিজ্ঞানীর নাম দেওয়া আছে, হ্যান্স ক্রিশ্চিয়ান প্যান্ডার। তিনি কি করেন? সর্বপ্রথম মুরগির ভ্রূণ পর্যবেক্ষণের মাধ্যমে 3টি ভ্রূণস্তর আবিষ্কার করেন। মনে রাখবা, ইম্পর্টেন্ট না। এখন আমরা আসি দ্বিস্তরী প্রাণী এবং ত্রিস্তরী প্রাণীর মধ্যে পার্থক্য। এটা কিন্তু তোমাদের খ নাম্বারে অনেক সময় দিয়ে দেয়। তো ভ্রূণীয় কোষস্তর আমরা জানি যে দ্বিস্তরী প্রাণীর 2টি ভ্রূণস্তর থাকে এবং ত্রিস্তরী প্রাণীতে 3টা থাকে। এবং মেসোগ্লিয়া কাদের থাকবে? দ্বিভ্রূণস্তরী। এটা কি পড়া লাগবে আমাদের? লাগবে না, এটা থাকে না। আর ভ্রূণস্তরের পরিণতি টিস্যু বা অঙ্গ গঠন করতে পারে না, কারণ আমরা জানি ত্রিস্তরী প্রাণী কারা? নিডারিয়া। আমরা কিন্তু আগেই পড়ে এসেছি নিডারিয়া হচ্ছে কোষ টিস্যু মাত্রার প্রাণী। তো এরা কি অঙ্গ গঠন করতে পারবে না। এরপরে যারা ত্রিস্তরী প্রাণী, তারা টিস্যু, অঙ্গতন্ত্র সব কিছু গঠন করতে পারে। নেমাটোসিস্ট, এই কথাটার সাথে তোমরা নতুন। নেমাটোসিস্ট হচ্ছে দ্বিস্তরী প্রাণীর এক ধরনের থলে। এটা হচ্ছে এর মধ্যে নেমাটোসিস্টের মধ্যে কি থাকে? নিডোসাইট থাকে। তো এটা দ্বিস্তরী প্রাণীদের থাকে, ত্রিস্তরী প্রাণীদের থাকে। এবং পলিপমিডের সদস্য, এটা হচ্ছে 2টি দশা বোঝানো হয়। এগুলো দ্বিস্তরী প্রাণীর মধ্যে থাকে, ত্রিস্তরীতে থাকে না। এটা অবশ্যই আমরা নিডারিয়া পরের বৈশিষ্ট্য পড়ার সময় ভালোভাবে বুঝে নেব। দেহগহ্বর সিলমটা ত্রিস্তরী প্রাণীদের মধ্যে থাকে এবং সিলেন্টেরনটা থাকে দ্বিস্তরী প্রাণীদের মধ্যে। গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর বা সিলেন্টেরনটা কোথায় থাকে? দ্বিস্তরী প্রাণী, এবং ত্রিস্তরী প্রাণীর মধ্যে সিলমটা থাকে। এটা কিন্তু পড়ে রাখবা, ইম্পর্টেন্ট। এরপরে আসি প্রতিসাম্যতা। তোমাদের যদি পরীক্ষায় কিছু নাও পড়ো, আজকের লেকচারের উপর এই টপিকটা অবশ্যই পড়ে যেতে হবে, এটা এতটা ইম্পর্টেন্ট। প্রতিসাম্যতার সংখ্যাটা আসে, এটা খ নাম্বারে আসে, গ নাম্বারে আসে, ক নাম্বারে আসে, অনেক ইম্পর্টেন্ট কিন্তু। তো প্রতিসাম্য জিনিসটা কি? প্রাণীদেহকে মধ্যরেখীয় তলের 2 পাশে সদৃশ বা সমান আকার আকৃতি বিশিষ্ট অংশের অবস্থান করেছে। মধ্যরেখীয় তল কি? ধরো এটা একটা প্রাণী, এটাকে আমরা যদি মাঝ বরাবর কেটে দিই, তাহলে যে তলটা পাবো সেটা হচ্ছে মধ্যরেখীয় তল। এটাকে ভাগ করলে দেখো প্রথমে যেটা আসে, এখন আমাদের প্রতিসাম্য কত প্রকার? প্রতিসাম্যগুলো থাকে গোলীয় প্রতিসাম্য, অরীয় প্রতিসাম্য, দ্বি-অরীয় প্রতিসাম্য, দ্বিপার্শ্বিক প্রতিসাম্য এবং অপ্রতিসাম্য, যেগুলোকে কোনোভাবেই ভাগ করা যায় না। আসো সমান ভাগে ভাগ করা যায়। প্রথমে দেখে নেই গোলীয় প্রতিসাম্য। তো গোলীয় প্রতিসাম্য আমরা একটা ফুটবলের সাথে তুলনা করতে পারি। ধরো এটা একটা ফুটবলই ধরা যায়। তো এটাকে যদি মাঝ বরাবর কাটি, এই পাশেও যেমন এই পাশেও তেমন, 2টি সমান কোষের ভাগে আমরা ভাগ করে দিলাম। তো এটার উদাহরণগুলো লাগবে ভলবক্স, রেডিওলারিয়া, হেলিওজা। তো আমরা এটা কিভাবে মনে রাখবো? আমরা এটা মনে রাখবো হেভি রেডিও দিয়ে। হেভি রেডিও, তো হেভি হেলিওজোয়া, ভলবক্স এবং রেডিওতে রেডিওলারিয়া। হেলিওজোয়া, ভলবক্স এবং রেডিওলারিয়া। এরপরে আসি অরীয় প্রতিসাম্য। অরীয় প্রতিসাম্য কারা? যে সকল প্রাণীকে লম্ব অক্ষ বরাবর কেটে দুটি স্বদেশ অংশ পাওয়া যায় না, 2-এর বেশি সংখ্যক অংশ পাওয়া যায়। দেখি কিভাবে। এটাকে যদি আমরা ভাগ করি এই বরাবর, তাহলে দেখো আমরা কি পাচ্ছি? এই পাশ এবং এই পাশ দুটো সমান। আবার যদি আমরা এটাকে এভাবে ভাগ করি, দেখো এই পাশে একটা আলাদা অংশ পাচ্ছি, এই পাশে অংশ দুটো সমান। আবার যদি এভাবে ভাগ করি, তাহলেও কিন্তু দেখো এই পাশের অংশ একরকম, এই পাশের রকম একই রকম। তাহলে বিভিন্ন অংশ আবার এভাবে ভাগ করতে পারি, এভাবে বিভিন্নভাবে ভাগ করতে পারি, তাহলে কিন্তু 2 পাশের সদৃশ অংশ পাচ্ছি। তো এইগুলোকে আমরা বলি অরীয় প্রতিসাম্য। এর মধ্যে কি কি উদাহরণ আছে? উদাহরণগুলো ইম্পর্টেন্ট। হাইড্রা, জেলিফিশ, সিয়ানেমন। দেখো জেলিফিশটা কিন্তু অলরেডি মেডিকেল টেস্ট বিশ্লেষণে চলে আসছে। এটা আমরা কি দিয়ে মনে রাখবো? এটা আমরা মনে রাখবো, ধরো তোমার একজন বান্ধবী আছে, তুমি তাকে হাই জানাচ্ছ। বান্ধবীর নাম কি? হাই জেসি। বান্ধবীর নাম হচ্ছে জেসি। তো হাইতে হাইড্রা, জেতে জেলিফিশ, সিতে সি অ্যানিমন।
হাইড্রা, জেলিফিশ, সি অ্যানিমাল। উদাহরণগুলো মনে রাখতে হবে। এরপরে আমরা আসি দ্বি-অরীয় প্রতিসাম্য। দ্বি-অরীয় প্রতিসাম্যটা কি? যদি কোনো প্রাণীর মধ্যে কোনো অঙ্গের কারণে একাধিক জোড়ার সৃষ্টি হয়, তাহলে সেটাকে আমরা কি বলবো? দ্বি-অরীয় প্রতিসাম্য। দেখো এই প্রাণীটাকে দুটি তলে ভাগ করা হয়েছে। যদি আমরা এই বরাবর ভাগ করি, তাহলে দেখো এই পাশে একটি কোর্সিকা পাওয়া যাচ্ছে, এই পাশে একটি কোর্সিকা পাওয়া যাচ্ছে। আবার দুটা কিন্তু সমান হচ্ছে। আবার যদি আমরা এই তলে ভাগ করি, তাহলে দেখো কোর্সিকা বরাবর কেটে দুই পাশেই দুটো দুটো করে অর্ধেক কোর্সিকা থাকছে, তাহলে সমান হবে। তো এটাকে বলা হয় দ্বি-অরীয় প্রতিসাম্য। তো এটা আমরা দুটো উদাহরণ মনে রাখতে হবে। টিনোফোরা, সিওলোপ্লানা। দুইটাই কি দিয়ে শুরু? দুইটাই সি দিয়ে শুরু। টিনোফোরা, সিওলোপ্লানা, টিনোফোরা, সিওলোপ্লানা। আমরা টিনোফোরার বানানটা কিন্তু মনে রাখবো, সি দিয়ে কিন্তু শুরু। টিনোফোরা, সিওলোপ্লানা। এরপরে আসে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য কেমন? দ্বিপার্শ্বীয় মাত্র শুধুমাত্র একবার মাঝ বরাবর ভাগ করলে ডান এবং বাম দুটো অংশে ভাগ করা যায়, যেটাকে বলা হয় স্যাজিটাল তল। তো যেমন এই প্রজাপতিটাকে যদি তোমরা এইভাবে কাটো, দুটো সমান অংশ পাবা। কিন্তু তুমি যদি এভাবে কাটো, এভাবে কাটো, এভাবে কাটো, আর কোনো অংশের সমান অংশ কিন্তু আমরা পাচ্ছি না। কিন্তু যদি আমরা শুধুমাত্র এই তল বরাবর কাটি, তাহলে দেখো দুটি অংশ পাচ্ছি। তো এটাকে বলা হয় দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য, দুইটা পাশ পাওয়া যাচ্ছে। তো এটা হচ্ছে প্রজাপতি এবং ব্যাঙ, উদাহরণটা মনে রাখবে। এরপরে আসছে অপ্রতিসাম্য, যেটাকে কোনো অংশে ভাগ করা যায় না সমানভাবে। তুমি যদি এই পরিফেরা পর্বের এই প্রাণীটাকে যদি এভাবে স্পঞ্জটাকে এভাবে কাটো, দেখো দুটা ভিন্ন পাশ, দুইটা সমান অংশ না। আবার এভাবে কাটলেও সমান না, এভাবে কাটলেও সমান না, এভাবে কাটলেও সমান না, কোনোভাবে না। আবার এটার ক্ষেত্রেও সেম, তুমি কিন্তু কোনোভাবে সমান অংশে ভাগ করতে পারতেছো না। তো এগুলোকে বলা হয় অপ্রতিসম প্রাণী। উদাহরণগুলো মনে রাখতে হবে স্পঞ্জ এবং আপেল শামুক, পিলা গ্লোবোসা, এটার বৈজ্ঞানিক নাম কিন্তু আসে, এটা কিন্তু মেডিকেল আসছে। এরপরে আসে আমরা খণ্ডায়ন নিয়ে। এতক্ষণ আমরা পড়ে আসলাম প্রতিসাম্যতা, এখন আমরা আসবো খণ্ডায়ন। দেখো সংজ্ঞাটা কিন্তু তোমাদের কতে আসতে পারে, প্রাণীদেহে অ্যাক্টোটার্ম এবং মেসোটার্ম উদ্ভূত সদৃশ একাধিক খণ্ডের রৈখিক বা আনুদর্শিক পুনরাবৃত্তিকে খণ্ডায়ন বা মেটামেরিজম বলে। মেটামেরিজম, এটা মনে রাখবো, ইংলিশ টার্মগুলো মনে রাখতে হবে। এদেরকে যে ভাগ করা হয় যে সমান সমান ভাগে, দেখো এই যে একটা প্রাণী আছে, এটাকে এভাবে ভাগলে একটা ভাগ, এটা একটা ভাগ, এটা একটা ভাগ, এটা একটা ভাগ, এটা একটা ভাগ, এভাবে দেখো সমান সমান খণ্ডে বিভক্ত করা যাচ্ছে। তো এটা একটা কেচের খণ্ডায়ন। আমরা এর আগে কিন্তু পড়েছি প্রতিসাম্যতা। প্রতিসাম্যতার খণ্ডায়ন একসাথে মিলালে কিন্তু হবে না। তো খণ্ডায়নটা কি? এই খণ্ড করার পরে যে একটি একটি আলাদা আলাদা খণ্ড পাওয়া গেল, এগুলোকে বলা হয় সোমাইট বা মেটামিয়ার। তাহলে সোমাইট বা মেটামিয়ার কি? খণ্ডকায়নের ফলে যে প্রত্যেকটি খণ্ড পাওয়া যায়, তাদেরকে বলা হয় সোমাইট বা মেটামিয়ার। তো এখানে আরেকটা এমসিকিউ আছে, দেখো অ্যানেলিডা পর্বের প্রাণীদেহে প্রথম প্রকৃত খণ্ডায়ন দেখা যায়। তো সমখণ্ডকায়ন, যেই প্রাণীগুলোকে সমানভাবে, দেখো এখানে সমানভাবে খণ্ড করা যাচ্ছে, তো এগুলোকে কি বলা হয়? সমখণ্ডকায়ন বিশিষ্ট প্রাণী। এরা হচ্ছে অ্যানেলিডা পর্বের প্রাণী। এবং অসমখণ্ডকায়ন কোনগুলো? এই যে আর্থ্রোপোডা এবং কর্ডাটা। ধরো আমরা এখন গেলাম আর্থ্রোপোডা পর্বে। আর্থ্রোপোডা পর্বের প্রাণীর একটি উদাহরণ উপরে দেওয়া আছে, প্রজাপতি। তো প্রজাপতির যদি তুমি এভাবে কাটো, এভাবে খণ্ড করো, এগুলা কি তুমি সমান খণ্ড পাচ্ছ, নাকি এক একটা খণ্ডের আকার এক এক রকম? এটাই হচ্ছে অসমখণ্ডকায়ন। তো উদাহরণ কোনগুলো? আর্থ্রোপোডা এবং কর্ডাটা করে ফেলবো। আবার কিছু আছে অখণ্ডায়িত, যাদেরকে খণ্ডই করা যাবে না, সেগুলোর কোনো খণ্ডকায়ন নেই, সেগুলো হচ্ছে সমুদ্র তারা, ঝিনুক। অঞ্চলায়ন বা ট্যাগমাটাইজেশন। দেখো একটি প্রাণীকে বিভিন্ন অঞ্চলে ভাগ করা হয়। যেমন আমরা ইনসেক্টা পর্বের একটি প্রাণী, ইনসেক্টা শ্রেণীর একটি প্রাণী হচ্ছে ঘাসফড়িং। এটাকে আমরা তিনটা ভাগে ভাগ করে থাকি। কী কী থেকে? মাথা, বক্ষ এবং উদর। মস্তক, বক্ষ এবং উদর, তিনটা ভাগে ভাগ করছি। এই যে আমরা তিনটা ভাগে ভাগ করলাম, এটাই হচ্ছে খণ্ডকায়ন। আবার দেখো চিংড়ি মাছের ক্ষেত্রে আমরা শুধু দুইটা ভাগে ভাগ করতেছি, শিরবক্ষ এবং উদর। আবার মাকড়সার ক্ষেত্রে প্রোসোমা
এপিস্তোসোমা দুটা ভাগে ভাগ করতেছে। এগুলা হচ্ছে খণ্ডকায়ন, অঞ্চলায়ন বা ট্যাগমাটাইজেশন, বিভিন্ন অঞ্চলে ভাগ করা হচ্ছে। এরপর আমরা চলে যাই, এই উদাহরণগুলো একটু দেখে রাখতে হবে। ইনসেক্টা শ্রেণীর প্রাণীদের ঘাস ফড়িং, আরশোলা, মৌমাছি ইত্যাদির মস্তক, বক্ষ, উদর তিনটে ভাগে ভাগ করা হয় বা তিনটি অঞ্চলে ভাগ করা হয়। এরপরে আমরা আসি, যেটা আছে হচ্ছে ক্রাস্টাসিয়া শ্রেণীর প্রাণীদের চিংড়ি, মস্তক ও বক্ষ মিলে শিরোবক্ষ এবং উদর দুটি। দেখো যখন আমরা আর্থ্রোপোডাতে ছিলাম তখন তাদেরকে কিন্তু তিনটা ভাগ করেছিলাম, তিনটা অঞ্চলে বিভক্ত করেছিলাম, মস্তক, বক্ষ এবং উদর। কিন্তু চিংড়ি মাছের ক্ষেত্রে কি করেছি, মস্তক এবং বক্ষ একসাথে আমরা শিরোবক্ষ বলেছি, তাহলে এটা কি হচ্ছে, এটা দুটা ভাগে ভাগ করা যাচ্ছে বা দুটো অঞ্চলে ভাগ করা যাচ্ছে। এরপরে চলে আসে উপাঙ্গ। উপাঙ্গগুলা এতটা ইম্পর্টেন্ট না, তারপরে উদাহরণটা পুরো রাখবো। আর্থ্রোপোডাতে অ্যান্টেনা, স্টাইল, মোলাস্কাতে পোডিয়া এগুলো থাকে, এগুলো আমরা পরবর্তীতে অবশ্যই জেনে নেব। প্রান্তিকতা। দেখো প্রান্ত, যে সকল প্রাণী বিভিন্ন প্রান্ত থাকে না, প্রান্তগুলো আমরা এখন এই যে নিচের চিত্রটা থেকে তল এবং প্রান্ত একসাথে শিখে নেব। দেখো সম্মুখ প্রান্ত, দেহের যে প্রান্তে মাথাটা আছে এটা হচ্ছে সম্মুখ প্রান্ত। পশ্চাৎ প্রান্ত, মাথার যে বিপরীত প্রান্ত সেটা হচ্ছে পশ্চাৎ প্রান্ত। পৃষ্ঠীয় প্রান্ত, দেহের উপরের দিকে প্রান্ত, যে উপরে যে ত্বকটা আছে না, উপরের যে প্রান্ত, এটা হচ্ছে পৃষ্ঠীয় প্রান্ত। এবং অঙ্কীয় প্রান্ত, এই যে নিচের দিকে যে ত্বক সেটাকে কি বলা হয়, সেটাকে বলা হয় অঙ্কীয় প্রান্ত। এবং পার্শ্বীয় প্রান্ত, পার্শ্বীয় প্রান্ত বলতে তোমরা বুঝো এই যে মধ্যরেখীয় তল দেখতেছো, মধ্যরেখীয় তলটা কিন্তু একে মাঝ বরাবর ভাগ করেছে। এটার সমান্তরালে অর্থাৎ এই মধ্যরেখীয় তলের সমান্তরালে আর কি, এটা যদি মধ্যরেখীয় তল হয়, এর সমান্তরালে যেই পাশ থাকে দেহের দুই পাশ, সহজ কথায় এই যে এই পাশ এবং এটার বিপরীত পাশ যেটা আছে, এই পাশটাকে বলা হয় পার্শ্বীয় প্রান্ত। তো আমরা কিন্তু অবশ্যই ইংলিশ টার্মগুলো দেখে রাখবো, অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র, ডরসাল, ভেন্ট্রাল, ল্যাটেরাল। এরপরে তলের কথায় আসে, মধ্যরেখীয় তল। মধ্যরেখীয় তল কোনো প্রাণীকে মাঝ বরাবর যে তলটা ভাগ করতেছে সেটা হচ্ছে মধ্যরেখীয় তল। সম্মুখ তল, যেই তল দিয়ে লম্বালম্বি অক্ষ বরাবর দেহকে পৃষ্ঠীয় ও অঙ্কীয় দুটি অংশে ভাগ করা হয়। পৃষ্ঠীয় বলতে সামনের দিকে এবং অঙ্কীয় বলতে পিছনের দিকে বোঝানো হয়। তো সেটাকে পৃষ্ঠীয় বলতে কি বোঝানো হয়, পৃষ্ঠীয় এবং অঙ্কীয়, অঙ্কীয় বলতে নিচের দিকে বোঝানো হয়। এই দেখো সম্মুখ তলটা আমরা দেখতেছি, এইটা হচ্ছে সম্মুখ তল। এই বরাবর দেখো উপরের অংশ চলে গেছে, নিচের অংশ চলে এসেছে, অঙ্কীয় প্রান্ত নিচে এবং যেটা আছে পৃষ্ঠীয় প্রান্ত উপর দিকে রয়েছে। এবং অনুপ্রস্থ প্রান্ত, যে তল দিয়ে দেহের মধ্যরেখীয় তলের সমকোণ বরাবর। দেখো এই যে মধ্যরেখীয় তল যেটা আমরা দেখেছিলাম এর আগে, এটার সমান্তরাল যে তলটা আছে অনুপ্রস্থ তল, দুটো অংশে ভাগ করে দিয়েছে। এখান থেকে আমরা কি পাচ্ছি, সম্মুখ এবং পশ্চাৎ দুটো অংশ পাচ্ছি। তো এটাকে কি বলা হবে, অনুপ্রস্থ তল বা ট্রান্সভার্স প্লেন। এরপর আমরা আসি সিলম, খুব ইম্পর্টেন্ট একটা টপিক। আমরা উপরে দেখে এসেছিলাম দ্বিস্তর এবং ত্রিস্তরের প্রাণীর পার্থক্যের যে শখ ছিল, সেখানে আমরা সিলম সম্পর্কে দেখেছিলাম কিন্তু ব্যাখ্যা করা হয়নি। তো এখন আমরা সিলম সম্পর্কে জানি। সিলমের সংজ্ঞাটা খুব ইম্পর্টেন্ট, এটা সিকিউতে আসে। ত্রিস্তরী প্রাণীর যেগুলোতে আমি দাগ দিব সেগুলো অবশ্যই লিখতে হবে। ত্রিস্তরী প্রাণীর ভ্রূণীয় পরিস্ফুটের সময় মেসোডার্ম স্তর থেকে সৃষ্ট যে গহ্বর মেসোডার্মাল কোষে নির্মিত এবং পেরিটোনিয়াম নামক ঝিল্লিতে আবৃত থাকে তাকে সিলম বলে। এটা কিন্তু এমসিকিউতে আসে যে সিলম কোন ঝিল্লিতে আবৃত থাকে, পেরিটোনিয়াম ঝিল্লিতে আবৃত থাকে। ত্রিস্তরী প্রাণীর ভ্রূণীয় পরিস্ফুটের সময় মেসোডার্ম স্তর থেকে সৃষ্ট যে গহ্বর মেসোডার্মাল কোষের নির্মিত পেরিটোনিয়াম নামক ঝিল্লিতে আবৃত থাকে তাকে সিলম বলে। তো আমরা এর আগে পড়েছি অ্যাক্টো এন্ডো মেসো, মেসো বলতে কি বোঝায়, মাঝের স্তর। তো মাঝের স্তর থেকে যে নির্মিত পেরিটোনিয়াম নামক ঝিল্লি সেটাকে সিলম বলে। তো সিলমের ভিত্তিতে প্রাণীদেরকে তিন ভাগে ভাগ করা হয়। অ্যাসিলোমেট, বায়োলজির একটা ডিকশনারি বানাবো যেখানে আমরা বায়োলজিক্যাল ওয়ার্ডগুলো লিখে রাখবো। এ বলতে না বা নাই বোঝায়, তো অ্যাসিলোমেট বা সিলমবিহীন প্রাণী। সিউডো, এই যে সিড অর্থ ছদ্ম বা মিথ্যা বা অপ্রকৃত, সিউডো অর্থ সদ্য, মিথ্যা বা অপ্রকৃত। তো সিউডোসিলোমেট অর্থ হচ্ছে অপ্রকৃত সিলমযুক্ত প্রাণী। এবং ইউ মানে প্রকৃত, ইউ বলতে প্রকৃত। তো
ইউসিলোমেট বলতে প্রকৃত সিলোমযুক্ত প্রাণী। তো এখন আমরা আসি সিলোমবিহীন বা অ্যাসিলোমেট। যে সকল প্রাণীর ব্লাস্টোসিল মেসোডার্মা স্পঞ্জ প্যারেনকাইমা কোষে পূর্ণ থাকে, অর্থাৎ এদের সিলোম থাকে না, তারা হচ্ছে অ্যাসিলোমেট। এদের উদাহরণ হচ্ছে প্লাটিহেলমিনথেস, নিমার্সিয়া সহ প্রভৃতির পরভুক্ত প্রাণীরা অ্যাসিলোমেট। এরপরে আমরা আসবো সিউডোসিলোমেট বা ছদ্মসিলোম। আচ্ছা, ছদ্মসিলোম বলতে এদের আসলে সিলোম থাকে না। সিলোম থাকে বলতে পেরিটোনিয়াম পর্দাটা পরিপূর্ণভাবে গঠিত নয়। এই দেখো মাঝের যে পর্বটা আমরা দেখতেছি, এখানে দেখো এই যে এটা হচ্ছে ইউসিলোমেট, যে পর্দাটা, এটা হচ্ছে পেরিটোনিয়াম আবরণ। এই দেখো এই যে বাইরের দিক দিয়ে আছে এবং ভেতর দিক দিয়ে আছে, এটা হচ্ছে পেরিটোনিয়াম আবরণ। এখানেও কিন্তু পেরিটোনিয়ামের কিছু অংশ পাওয়া যাচ্ছে, কিন্তু সম্পূর্ণভাবে গঠিত নয়। তো এই কারণে এদেরকে বলা হয় সিউডোসিলোমেট, আর এটা হচ্ছে প্রকৃত বা ইউসিলোমেট। তো সিউডোসিলোমেটের উদাহরণ কোনগুলো? নেমাটোডা, রোটিফেরা, কিনোরহিঙ্কা ইত্যাদি। এগুলো হচ্ছে সিউডোসিলোমেট। এবং ইউসিলোমেট কোনগুলো? মলাস্কা থেকে শুরু করে করডা পরভুক্ত পর্যন্ত সকল প্রাণী। তো এই এমসিকিউতে কিন্তু এই উদাহরণগুলো এসে থাকে, খুবই ইম্পর্টেন্ট এবং খুবই ইম্পর্টেন্ট, সকলকেই পড়তে হবে। এইচএসসি এবং অ্যাডমিশন আসবেই। এরপর আমরা আসি সাইজোসিলোমেট এবং অ্যান্টারোসিলোমেট। এগুলো ভ্রূণীয় বিকাশকালীন সময়ে বলানো হয়। তো সাইজোসিলোমেট কোনগুলো? যে সকল নন কর্ডেড প্রাণীর সিলোম ভ্রূণীয় মেসোডার্মাল টিস্যু বিদীর্ণ হয়ে সৃষ্টি হয়। বিদীর্ণ অর্থাৎ ছিঁড়ে বা ছেদ করে চলে আসে, সেটাকে বলা হয় সাইজোসিলোমেট। এগুলোর উদাহরণ মনে রাখতে হবে অ্যানেলিডা, আর্থ্রোপোডা, মলাস্কা। এই যে হিমোসিলের সংজ্ঞাটা আসে যে আর্থ্রোপোডা ও মলাস্কা পরের প্রাণীদের সিলম রক্ত দিয়ে পূর্ণ থাকে বলে এই ধরনের সিলমকে কি বলা হয়? হিমোসিল বলা হয়। হিমোসিল কাকে বলে? তাদের রক্তে হিমোসিল পাওয়া যায়। আর্থ্রোপোডা এবং মলাস্কা পর্বের প্রাণীদের রক্তে হিমোসিল পাওয়া যায়। এবং অ্যান্টারোসিলোমেট কারা? ভ্রূণীয় আর্কেন্টেরনের প্রাচীর সৃষ্ট আর্কেন্টেরনের প্রাচীর সৃষ্ট মেসোডার্মাল থলি থেকে উৎপত্তি লাভ করে, যেমন একানোডার্মাটা এবং পটাটা। আমরা মনে রাখবো শেষ দুটি পর্ব। এরপরে সিলোমের গুরুত্ব, এটা খ নম্বরে মাঝে মধ্যে চলে আসে। সিলোম দেহ প্রাচীরের ভিতরে বিভিন্ন অঙ্গকে স্বাধীনভাবে বৃদ্ধি পেতে এবং নড়তে সাহায্য করে। দেখো সিলোমটা যদি থাকে তাহলে এই যে বিভিন্ন অঙ্গাদি রয়েছে এগুলোকে রক্ষা করে এবং স্বাধীনভাবে ঘোরাফেরা করতে সহযোগিতা করবে, নড়াচড়া করতে পারবে। বিভিন্ন অঙ্গতন্ত্রের মধ্যে বজ্র পদার্থ, পুষ্ট পদার্থ, গ্যাস পরিবহনে সহায়তা করে। অভ্যন্তরীণ অঙ্গসমূহকে ঘর্ষণের হাত থেকে, যদি পেরিটোনিয়াম সিলোম দিয়ে যদি আবৃত থাকে, একটা বিষয় বুঝছো, ধরো এখানে একটা বস্তু আছে, এখানে আরেকটা বস্তু আছে, তো এদের মধ্যে যদি কোনো সংঘর্ষ করানো হয় বা ঘর্ষণ করানো হয় তাহলে কিন্তু দেখা যাবে এদের মধ্যে ক্ষতি হতে পারে। কিন্তু যদি এটা একটা বস্তু থাকে, এটা একটা বস্তু থাকে, এদেরও যদি একটা করে আবরণ দেওয়া থাকে, যদি এদের ঘর্ষণ হয় তাহলে কিন্তু এই সকল ভেতরের যে বস্তুগুলো আছে সেগুলোর ক্ষতি হবে না, আবরণে হবে। তো সেটাই বোঝানো হয়েছে যে ঘর্ষণের হাত থেকে রক্ষা করে। এবং নরম দেহ বিশিষ্ট প্রাণীতে তরলপূর্ণ সিলোম চলনের সময় হাইড্রোস্ট্যাটিক কঙ্কাল, হাইড্রো যেখানে পাওয়া, হাইড্রো অর্থাৎ পানি, হাইড্রোস্ট্যাটিক কঙ্কাল হিসেবে কাজ করে। এরপর আসুন সংবহন তন্ত্র। আসলে সংবহন তন্ত্র বিষয়টা ভাস্কুলার সিস্টেম। তো সংবহন যেটা হবে, তো এটা ধীরে ধীরে প্রত্যেকটা পর্বের মধ্যে পাওয়া যায়। তারপর এখানে একটা সামারি দেওয়া আছে যে পরিঘোরা পরবর্তী নালীতন্ত্র থাকে, ইগানোডার্মাটা পানি সংবহন তন্ত্র, উন্নত প্রাণীদের রক্ত থাকে, নালী বা সাইনাসের মধ্য দিয়ে রক্ত প্রবাহিত হয়, টিস্যুর সংস্পর্শ থাকে, বদ্ধ রক্ত সংবহন তন্ত্র এবং মুক্ত রক্ত সংবহন তন্ত্র তোমরা এসএসসি লেভেলে পড়ে এসেছো। তো একটা সার্কুলেটরি সিস্টেমের মধ্যে থাকে, এটা সিস্টেম থেকে বের হয়ে যায়। তো এই যে উপরে যে নালীতন্ত্র পানি সংবহন তন্ত্র, এটা কিন্তু এমসিকিউতে আসে। কঙ্কাল, অন্তঃকঙ্কাল। এখন আমাদের সকলেরই কঙ্কাল আছে, মানব দেহে 206খানা হাড় দিয়ে গঠিত। তেমনি আর্থ্রোপোডদের কি থাকে? কাইটিনাস প্লেট, মলাস্কাদের ক্যালকেলিয়াস ফলক, মেরুদণ্ডের প্রাণীদের শিং, নখ, পালক, আইস ইত্যাদি থাকে। এবং মেরুদণ্ডের প্রাণীদের অন্যান্য দিকে অস্থি, তরণাস্থি ইত্যাদি থাকে। এখন
এখন দেখো, কঙ্কাল কিন্তু দুই প্রকার, বহিঃকঙ্কাল এবং অন্তঃকঙ্কাল। আমাদের ভেতরে আমরা যে 206টি হাড়ের কথা বলি সেগুলো হচ্ছে অন্তঃকঙ্কাল। আমাদের বাইরেতে থাকে চুল, আমাদের থাকে নখ, এগুলো এগুলো হচ্ছে বহিঃকঙ্কালের অন্তর্ভুক্ত। এরপর আসি নটোকর্ড। নটোকর্ডের সংজ্ঞাটা মাস্ট, প্রায় পরীক্ষায় আসতে দেখা যায়। তো নন কর্ডেড যাদের নটোকর্ড থাকে না তাদেরকে বলা হয় নন কর্ডেড, আর যাদের থাকে তারা হচ্ছে কর্ডেড। তো প্রথম আমরা যে 1 থেকে 8 পর্যন্ত শ্রেণীবিন্যাস পেয়েছি প্রাণীদের, তারা হচ্ছে কর্ডেড, এবং যারা 1 থেকে 8 পর্যন্ত যে শ্রেণীবিন্যাস পেয়েছি সেগুলো হচ্ছে নন কর্ডার অন্তর্ভুক্ত, অর্থাৎ পরিপেরা থেকে ইকানোডার্মাটা পর্যন্ত। এবং পরবর্তী যে আমরা পেয়েছি সেটা হচ্ছে কর্ডেড, সেটা হচ্ছে কর্ডাটা পর্বের অন্তর্ভুক্ত। তো এই নটোকর্ডের উপর ভিত্তি করে 3টা উপবর্গে ভাগ করা হয়: ইউরো, সেফালো, ভার্টিব্রাটা। ইউরো কর্ডাটা, সেফালো কর্ডাটা, ভার্টিব্রাটা। তো এই যে নটোকর্ড, এই নটোকর্ডটা যদি শুধুমাত্র লার্ভা দশায়, লার্ভা অর্থ কি? লার্ভা, তোমরা ব্যাঙাচি দেখেছো না? ব্যাঙাচি তো দেখেছো। তো এইটাকে বলা হয় লার্ভা দশা, অপূর্ণ দশা যেটা আর কি। তো লার্ভা দশায় শুধুমাত্র নটোকর্ড দেখা যায়। এরপরে সেফালোকর্ডাটা, এরা একদম মাথা থেকে শেষ পর্যন্ত পুচ্ছন পর্যন্ত সারা জীবন, শুধুমাত্র লার্ভা দশায় এদের সারা জীবন নটোকর্ড দেখা যায়। আর ভার্টিব্রাটা যারা, তো এদের নটোকর্ডটা পূর্ণাঙ্গ দশায় মেরুদণ্ড দ্বারা। তো এদের যখন ভ্রূণ অবস্থায় থাকে তাদের নটোকর্ডটা থাকে, যখন পূর্ণাঙ্গ অবস্থায় চলে আসে তাদের মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হয়। আমরাও কিন্তু, আমাদের দেখো মেরুদণ্ড আছে, তো এই মেরুদণ্ডটাই কিন্তু পূর্বে নটোকর্ড ছিল, এটা পরবর্তীতে রূপান্তরিত হয়ে কিসে পরিণত হয়েছে? মেরুদণ্ডে পরিণত হয়েছে। এরপর আসি পৌষ্টিক নালী নিয়ে। তো পৌষ্টিক নালীর উপস্থিত অনুপস্থিতির উপর দুভাগে ভাগ করা যায়: প্যারাজোয়া, অ্যান্টেরোজোয়া। প্যারাজোয়ার উদাহরণ কি? পথে প্যারাজোয়া, পথে পরিফেরা। পিতে প্যারাজোয়া, পিতে পরিফেরা। এবং অ্যান্টেরোজোয়া নিডারিয়া থেকে পরবর্তী, অর্থাৎ এটা শুধু 1 নম্বর, এটা 2 থেকে শুরু করে শেষ পর্যন্ত। এরপর আসি প্রাণীজগতের শ্রেণীবিন্যাস। প্রাণীজগতের শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে দেখো, এখানে কয়েকজন বিজ্ঞানীর নাম 1873 সালে, সালটা ইম্পর্টেন্ট না, বিজ্ঞানী হেকেল সমগ্র প্রাণীজগৎকে প্রোটোজোয়া এবং মেটাজোয়া 2 ভাগে। তো প্রশ্ন আসে যে প্রোটোজোয়া এবং মেটাজোয়া 2 ভাগে ভাগ করেন কোন বিজ্ঞানী? বিজ্ঞানী হেকেল। এরপরে 1969 সালে, এখানে কিন্তু সালটা ইম্পর্টেন্ট, সব সাল পড়তে হবে না, কিছু কিছু ইম্পর্টেন্ট যেটা আমি বলে দেবো। 1969 সালে R.H. হুইটেকার জীবের 5 রাজ্য শ্রেণীবিন্যাস, অর্থাৎ 5 কিংডম ক্লাসিফিকেশনে প্রবর্তন করেন। এটা তোমরা এসএসসিতে পড়ে এসেছো। এবং পরবর্তীতে 5 রাজ্য শ্রেণীবিন্যাসকে মার্গুলিস এবং সোয়ার্টস আরও বিস্তারিতভাবে উপস্থাপন করেন। তো এগুলো কোনগুলো? মোনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি, অ্যানিমেল, এগুলো তোমরা এসএসসিতে পড়ে এসেছো, তারপরে একবার করে রিডিং দিয়ে রাখবা। শ্রেণীবিন্যাসের নীতি। তো শ্রেণীবিন্যাসের নীতির মধ্যে কী কী আছে? শ্রেণীবিন্যাস কাকে বলে? শ্রেণীবিন্যাসটা আমাদেরকে পড়তে হয়। তো শ্রেণীবদ্ধ বৈশিষ্ট্য, ট্যাক্সোনমি। শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপ থাকে, সেগুলোর মধ্যে একটা হচ্ছে শ্রেণীবদ্ধগত বৈশিষ্ট্য। তো শ্রেণীকরণের যে কোনো ধাপের জনগোষ্ঠীকে বলে ট্যাক্সন, এবং ট্যাক্সন হচ্ছে শ্রেণীবদ্ধগত। এরপরে আমরা আসবো শনাক্তকরণ, এটা রিডিং দিয়ে রাখবো, এতটা ইম্পর্টেন্ট নয়। ক্যাটাগরিকরণ বা র্যাঙ্কভুক্তি, কীভাবে ক্যাটাগরিকরণ করা হয়েছে এটা সম্পর্কে বলা আছে, একটু দেখে নিবা। তো ট্যাক্সন হচ্ছে শ্রেণীবদ্ধগত, একে উপরে দেওয়া ছিল, এখানেও আছে, এটা কিন্তু এমসিকিউতে আসে। শ্রেণীবদ্ধগত একক কোনটি? ট্যাক্সন। তো এখানে আবার আছে জীববিজ্ঞানের শ্রেণীবিন্যাসে ব্যবহৃত বিভিন্ন ট্যাক্সোনমিক ক্যাটাগরি বা ধাপ বা একটির উপর আরেকটি বিন্যস্ত করা হয়েছে, এগুলোকে বলা হয় হায়ারার্কি। ক নাম্বারে আসতে পারে। শ্রেণীবিন্যাসের যে আবশ্যিক ধাপ রয়েছে 7টি, এটা আমরা এসএসসিতেও পড়ে এসেছি। এগুলো হচ্ছে কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস এবং স্পেসিস। এখন দেখো, এখানে আমরা একটা জিনিস বুঝাই, কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার কীভাবে হচ্ছে। কিংডমকে বলা হয় সার্বজনীন শ্রেণীবিন্যাস। শ্রেণীবিন্যাস সার্বজনীন একক হচ্ছে কিংডম। তো এখানে দেখো সকলেই আছে। যখন আবার ফাইলামের মধ্যে, অ্যানিমেলিয়া পরের মধ্যে সকলেই আছে। এরপর যখন পর্ডাটে আসে শুধুমাত্র মেরুদণ্ডী প্রাণীদেরকে পাওয়া যাবে। এরপরে যখন এভিস ক্লাস, এভিস শ্রেণীর মধ্যে চলে আসতেছি আমরা, তো পাখি, শুধুমাত্র পাখিগুলো দেখো। কর্ডাটাতে কিন্তু অনেক প্রাণী ছিল যারা মেরুদণ্ডী, কিন্তু যখন আমরা শুধু ক্লাস পাখির মধ্যে চলে আসলাম, শুধু পাখিগুলোকে বোঝাচ্ছে। এবং অর্ডার, গায়ক পাখি যখন বলো, সব পাখি কি গান গায়? কাক কি গান গায়? তো তেমনই গায়ক পাখির সংখ্যাও কিন্তু কম, তখন সংখ্যাটা আরও কমে আসতেছে।
এরপর আমরা পরিবার নিয়ে কথা বলবো। পরিবার হচ্ছে গেছো পাখি, গেছো গায়ক পাখি। এখন গায়ক পাখি তো অনেক আছে, কিছু আছে গাছে থাকে যাদেরকে বলা হয় গেছো গায়ক পাখি, তো তাদের সংখ্যা আরো কমে গেল। এখন সেই গেছো গায়ক পাখির আবার একটা আমরা পাবো হচ্ছে জেনাস, সেটা হচ্ছে ড্যান্ড্রোইকা, তাদের সংখ্যা আরো কম। এখন যদি আমরা নির্দিষ্ট একটি প্রজাতি বলি ড্যান্ড্রোইকা ফুসকা, তাহলে কিন্তু সংখ্যা আরো কমে যাচ্ছে। তো এই যে 7টি একক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট। স্পেসিস, শ্রেণীবিন্যাসের মূল বা ভিত্তি হচ্ছে প্রজাতি। মূল বা ভিত্তি একক কোনটি? প্রজাতি। এটা কিন্তু এমসিকিউতে আসে, শ্রেণীবিন্যাসের মূল বা ভিত্তি একক কি? প্রজাতি। তো এখানে এই যে আর্নেস্ট মায়ারের যে সংজ্ঞাটা আছে, তোমরা এখান থেকে শুরু করে এ পর্যন্ত যদি কখনো প্রজাতির সংজ্ঞা আসে তখন তোমরা অবশ্যই এই সংজ্ঞাটি লিখবে। এরপরে দেখো যেন জেনাস, গণ। গণটা কি? গণ হচ্ছে শ্রেণীবিন্যাসের সামষ্টিক একক। তাহলে যদি প্রশ্ন আসে শ্রেণীবিন্যাসের সামষ্টিক একক কোনটি, সেটা হচ্ছে গণ। এই যে ফ্যামিলি, ফ্যামিলির ক্ষেত্রে একটা জিনিস দেখতে হবে, লিনিয়াস যে গোত্রকে শ্রেণীবিন্যাসের স্তর দিয়েছিলেন, লিনিয়াস যে শ্রেণীবিন্যাস করেছিলেন সেখানে কিন্তু তিনি গোত্রকে শ্রেণীবিন্যাসের স্তর হিসেবে স্বীকৃতি দেন। তাহলে প্রশ্ন আসতে পারে কার গোত্র, কার শ্রেণীবিন্যাসে গোত্রটাকে স্বীকৃতি দেওয়া হয়নি, সেটা কিন্তু অবশ্যই উত্তর হবে লিনিয়াস। এরপর আছে অর্ডার, ক্লাস, ফাইলাম। ফাইলামের মধ্যে কি আছে দেখো, শ্রেণীবিন্যাসের সর্বোচ্চ স্তর হলো পর্ব বা ফাইলাম, এমসিকিউতে আসে। আমি প্রথমে বলে এসেছি রাজ্য বা কিংডম হচ্ছে প্রাণী শ্রেণীবিন্যাসের সার্বজনীন স্তর, এটাও এমসিকিউতে আসে। এরপরে এই যে শ্রেণীবিন্যাস করেছেন সিম্পসন, 21টি ক্যাটাগরি বা স্তর নিয়ে হায়ারার্কি প্রবর্তন করেন, এমসিকিউতে আসে। নামকরণ, দ্বিপদ নামকরণ, যেখানে নামকরণ সেখানে লিনিয়াস, যেখানে নামকরণ সেখানে লিনিয়াস। তো দ্বিপদ নামকরণের জনক বলা হয় কাকে? ক্যারোলাস লিনিয়াসকে। তিনি কিসের ভিত্তিতে নামকরণ করেন? গণ এবং প্রজাতি, দুটা ভাগ নামকরণ করেন। 1758 সালে সর্বপ্রথম দ্বিপদ নামকরণ পদ্ধতি প্রবর্তন করেন, সালটা ইম্পর্টেন্ট। এবার আসে ত্রিপদ নামকরণ। ত্রিপদ নামকরণ গণ, প্রজাতি এবং উপপ্রজাতিটাকে একসাথে বলা হয় ত্রিপদ। আগে ছিল দুইটা পদ, কি কি ছিল? গণ এবং প্রজাতি। তার উদাহরণ কি ছিল? এখানে একটা দেওয়া আছে রিসার্চ বানানোর বৈজ্ঞানিক নাম মাকাকা মোলাটা। এছাড়াও এসএসসিতে তোমরা প্রথম অধ্যায়ে অনেকগুলো বৈজ্ঞানিক নাম পড়েছো, সবগুলো দ্বিপদ নামকরণ ছিল। ত্রিপদ নামকরণের মধ্যে আসি। বিজ্ঞানী স্লিজেল, বিজ্ঞানী স্লিজেল সর্বপ্রথম ত্রিপদ নামকরণ আবিষ্কার করেন। তো তিনি গণ, প্রজাতি এবং প্রজাতির সাথে আরো একটি নাম জুড়ে দেন, সেটা হচ্ছে উপপ্রজাতি। দেখো, চড়ুই পাখির বৈজ্ঞানিক নাম হচ্ছে প্যাসা ডোমেস্টিকাস, কিন্তু নীলনদ এলাকার, যারা নীলনদ এলাকায় পাওয়া যায় যে সকল চড়ুই পাখি, সেগুলোর নাম তিনি দেন প্যাসা ডোমেস্টিকাস, নাইলোটিকাস। তো প্যাসা ডোমেস্টিকাস দ্বারা যে চড়ুই পাখি বুঝে আমরা এমনি বুঝতে পারি, কিন্তু যখনই আমরা নাইলোটিকাসটা যুক্ত করে দিলাম তখন কিন্তু এটা স্পেসিফিকভাবে সেই অঞ্চলের নীলনদ অঞ্চলের চড়ুই পাখিগুলোকে বোঝানো হচ্ছে, এটাকে বলা হয় উপপ্রজাতি। এরপরে এই যে আইসিজেডএন, এখানে কিন্তু একটা মজার বিষয় আছে। দেখো, আইসিজেডএন এর ফুল মিনিং ইন্টারন্যাশনাল কমিশন অন জুলজিক্যাল নোমেনক্লেচারও হয়, ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নোমেনক্লেচারও হয়। তো তোমাদের প্রশ্ন যদি থাকে আইসিজেডএন এর ফুল মিনিং কি, তখন তোমরা দেখবা যদি দেখা থাকে কোন আইসিজেডএন এর যদি সংস্থার কথা উল্লেখ থাকে তাহলে তোমরা দিবা এই যে কমিশনের কথা, আর যদি কোনো নিয়মের কথা দেওয়া থাকে তাহলে তখন তোমরা কি দেবা? তখন তোমার কোড অফ জুলজিক্যাল নোমেনক্লেচার দেবে। এরপরে যে বৈজ্ঞানিক নামকরণের যে নিয়মাবলী আছে এটা তোমরা সকলেই জানো, একবার রিডিং দিলেই হয়ে যাবে। যে একটি স্বীকৃত বৈজ্ঞানিক নাম থাকবে, নামের গণের নাম এবং প্রজাতির নাম থাকবে, প্রথম নামটি বিশেষণ, দ্বিতীয় নামটি যে হবে সেটা হবে কি? বিশেষণ। তো এখানে ইম্পর্টেন্টটা হচ্ছে একটু নিচের দিকে গেলে এই যে এটা 12 নম্বর পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, যে সকল প্রাণীর গণ এবং প্রজাতির অংশের নাম একই সেগুলোকে কি বলা হয়? সেগুলোকে বলা হয় টটোনিম। টটোনিমের সংজ্ঞাও আসে এবং এমসিকিউতে আছে নিচের কোটি টটোনিম। টটোনিম কোনগুলো? যে সকল প্রাণীর গণ এবং প্রজাতি উভয়ের নামই এক, যেমন আমাদের এখানে কাতলা কাতলা কাতল মাছের বৈজ্ঞানিক নাম, নাজা নাজা এটা হচ্ছে বোখরা সাপের বৈজ্ঞানিক নাম, এবং লোয়া লোয়া এটা হচ্ছে চক্রিমের বৈজ্ঞানিক নাম, মনে রাখবে। তো বৈজ্ঞানিক নামকরণের প্রয়োজনীয়তা, বৈজ্ঞানিক নাম একটু সার্বজনীন, এটা আসলে এতটা ইম্পর্টেন্ট নয়, তারপরে তোমরা একটু দেখে রাখতে পারো, রিডিং দিয়ে রাখো। এরপরে আসি অগ্রাধিকার আইন। দেখো, ল অফ প্রায়োরিটি এটা কেন ইম্পর্টেন্ট?
ধরো দুজন বিজ্ঞানী একটি প্রাণীর নাম দিলে, ধরো আমি আর তুমি, আমি প্রথমে একটি প্রাণীর বৈজ্ঞানিক নাম দিলাম, এরপরে তুমি দিলে। এখন বিষয়টা কার নামটা গ্রহণযোগ্য হবে? যদি দুজন একই প্রাণীর নাম দিয়ে থাকি, যে আগে সর্বজন গ্রাহ্য নাম দিয়েছিল অর্থাৎ আমি, আমারটা কিন্তু গ্রহণ হবে। তো এটাই হচ্ছে অগ্রাধিকার আইন। এখানে একটা বিষয় আছে যে হোমোনিম বা সমনাম, এবং আছে সিনোনিম বা প্রতিনাম। এটা মনে রাখতে হবে যে কাকে হোমোনিম কাকে সিনোনিম বলা হয়। তো সংরক্ষণ করতে হবে কিভাবে, এটা দেখে নেবা, এটা এত ইম্পর্টেন্ট নয়। শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা, এটা রিডিং দিয়ে রাখবা। এটা অনেক সময় খ নাম্বারে দিয়ে দেওয়া হয়, এটা তোমরা পয়েন্ট করে লিখলেই বেশি নাম্বার পাবা। যে প্রাণী জগৎ সম্পর্কে জানতে পারবা, ওই জাতিটা সম্পর্কে জানতে পারবা, প্রাণীকে শনাক্ত করতে পারবা। তোমরা যদি একটা বৈজ্ঞানিক নাম পারো, অবশ্যই শনাক্ত করতে পারবা। যেমন আমরা একটু আগে পড়ে আসছি প্যাসা ডোমেস্টিকাস নাইলোটিকাস। এটাতেই যদি বলি, তো আমরা প্যাসা ডোমেস্টিকাস থেকে আমরা বুঝতে পারতেছি এটা একটি চড়ুই পাখি, কিন্তু যখন নাইলোটিকাস দিচ্ছে তখন কিন্তু আমরা বুঝতে পারছি এটা নীলনদ অঞ্চলের চড়ুই পাখি। তো সঠিক সংখ্যা নির্ণয় করতে পারবা, এগুলো রিডিং দিয়ে রাখবা। এতটা ইম্পর্টেন্ট না, খ নাম্বারে অনেক সময় আসে, লিখে দিবা। এতগুলো পয়েন্ট দিতে হবে না, 3-4টা পয়েন্ট বা একটু ভালোভাবে লিখে দিলেই সারা মার্ক দিয়ে দিবে। তো এরপরে আসে প্রাণী জগতের শ্রেণীবিন্যাস। তো প্রাণী জগতের শ্রেণীবিন্যাসগুলোকে দুটো ভাগে ভাগ করা হয়, প্রধান পর্ব বা মেজর ফাইলা এবং গৌণ বড় মাইলর ফাইলা। তো মোট 33টি পর্বের মধ্যে 9টি পর্বকে প্রধান পর্বের সাথে স্থান দেওয়া হয়েছে এবং বাকি 24টি পর্বকে গৌণ পর্বে স্থান দেওয়া হয়েছে। তো যেই প্রাণী প্রজাতি, এখন তোমরা বলতে পারো যে ভাই কিভাবে এটা ভাগ করা হলো? যেই পর্বে প্রজাতির সংখ্যা অনেক বেশি, অর্থাৎ 5000-এর বেশি, তাদেরকে প্রধান পর্বের মধ্যে ভাগ করা হয়েছে, এবং 5000-এর কম যাদের, তাদেরকে গৌণ পর্বের মধ্যে ভাগ করা হয়েছে। তো আমরা প্রধান পর্বগুলো নিয়ে এই অধ্যায়ে আলোচনা করব, পরিফেরা থেকে শুরু করে কর্ডাটা পর্যন্ত, এবং বাকি 24টা গৌণ পর্ব। এটাকে ভাগ করেছেন, এটা ভাগ করা হয়েছে হিকম্যান রচিত ইন্টিগ্রেটেড প্রিন্সিপালস অফ জুলজি পুস্তকের বর্ণনায়। হিকম্যান তাই এমসিকিউ ক্লাস। তো প্রধান পর্ব কোনগুলা? পরিফেরা, হিডারিয়া, প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, মলাস্কা, অ্যানেলিডা, আর্থ্রোপোডা, ইকানোডার্মা, কর্ডাটা। এখন মনে রাখবা কিভাবে, তাই না? তো মনে রাখার পদ্ধতিটা আমি তোমাদেরকে বলে দিই। আমরা মনে রাখবো PCPN মাইক। তো PCPN মাইক দিয়ে মনে রাখবো। তো এপি দিয়ে কে বোঝায়? এপি দিয়ে বোঝাচ্ছে পরিফেরা, তারপরে এইসি দিয়ে বোঝাচ্ছে নিডারিয়া, এপি দিয়ে বোঝাচ্ছে নিডারিয়া, বানানটা কিন্তু দেখবা, এই যে সি দিয়ে শুরু নিডারিয়া, পি দিয়ে হচ্ছে প্লাটিহেলমিনথেস, এনতে নেমাটোডা, এমতে মলাস্কা, প্রথম এতে অ্যানেলিডা, দ্বিতীয় এতে আর্থ্রোপোডা, এরপরে ইতে আছে ইকানোডার্মাটা এবং সিতে কর্ডাটা। তো দেখো, এখন বলতে পারো ভাই আমরা অ্যানেলিডা আবার আর্থ্রোপোডা আলাদা করে কে হবে? দেখো এখানে এরপরে এন আছে, এখানে আর আছে, অ্যালফাবেটিক্যাল অর্ডারে কিন্তু এন আর এর আগে আসে। তো এভাবে আমরা মনে রাখবো কি দিয়ে? পিসিপিএন মাইক দিয়ে। এরপরে আসি, এটা এখান থেকে আমরা প্রাণের বৈজ্ঞানিক নাম যেগুলো আছে, পর্বের যে নামগুলো আছে, এই পর্বের নামগুলো সম্পূর্ণ মুখস্থ করে ফেলবো। কি দিয়ে মনে রাখবো? পিসিপিএন মাইক, এবং বানান সহ মুখস্থ করতে হবে, কারণ আমরা যখন সৃজনশীলগুলো লিখবো খাতায়, তখন আমরা বাংলায় পরিফেরা না লিখে ইংলিশে লিখবো, এটা টিচাররা মার্ক বেশি দিয়ে থাকে। তো এরপরে আমাদের আজকের শেষ টপিক, সেটা হচ্ছে নন কর্ডাটা পর্বের প্রাণীর শ্রেণীবিন্যাস। তো নন কর্ডা পর্বের প্রাণী যাদের, নন কর্ডাটা বলতে কাদেরকে বোঝায়? যাদের নটোকর্ড অনুপস্থিত। তো প্রথম বৈশিষ্ট্যটা দেখো, নটোকর্ড অনুপস্থিত, এটা আমাদের জানতে হবে না। গলবিলীয় ফুলকারন্ধ্র নেই। তারপরে এগুলো আমরা পরবর্তীতে আরও বিস্তারিত জানাবো।
দেখো শুধু বলে রাখি, পাইপ অর্থাৎ লেজ থাকে না, স্নায়ুরজ্জু গ্রন্থিযুক্ত, অঙ্কীয়, অনিরেট। অঙ্কীয় জিনিসটা কি বোঝায়? অঙ্কীয় বলতে নিচের দিকে বোঝায় এবং পৃষ্ঠ বলতে উপরের দিকে। এই যে প্রাণীটা দেখো নিচের দিকে স্নায়ুরজ্জু রয়েছে, তো এটা হচ্ছে অঙ্কীয়। অঙ্কীয় বলতে দেহের নিচের অংশকে বোঝায়, আর পৃষ্ঠ বলতে দেহের উপরের অংশ। মেরুদণ্ডী প্রাণীদের কোথায় থাকে? মেরুদণ্ডী প্রাণীদের হচ্ছে পৃষ্ঠীয়। এবং রক্ত সংবহনতন্ত্র হৃদযন্ত্রের অবস্থান পৃষ্ঠদেশে। এখন দেখো পৃষ্ঠদেশে হৃদযন্ত্রের অবস্থান পৃষ্ঠদেশে। এই দেখো হৃদযন্ত্রটা আছে না এখানে, এটা পৃষ্ঠদেশে। পৃষ্ঠকোণটা উপরের দিকের অংশ পৃষ্ঠ, নিচের দিকে অঙ্কীয় পৃষ্ঠ। তো হৃদযন্ত্র থাকে পৃষ্ঠ দিকে। মেরুদণ্ডী প্রাণীদের বা কর্ডেটাদের থাকে কিন্তু অঙ্কীয় দেশে। রক্তের হিমোগ্লোবিন রক্তরসে অবস্থান করে। আমাদের হিমোগ্লোবিন কোথায় থাকে? আমাদের হিমোগ্লোবিন কিন্তু লোহিত রক্তকণিকার মধ্যে থাকে, কিন্তু এ সকল প্রাণীর রক্তরসের মধ্যে থাকে। রক্ত সংবহনতন্ত্রে হেপাটিক পোর্টাল তন্ত্র অনুপস্থিত এবং ত্বক থেকে চোখের উদ্ভব। এটা ইম্পর্টেন্ট, এটা এমসিকিউতে আসে। তো দেখো এখানে আমরা সব কিছুই নেগেটিভ পাচ্ছি, অনুপস্থিত, নেই, না, তারপরে অনুপস্থিত। তো আমরা এটা মনে রাখতে পারি নেগেটিভ, এমসিকিউতে আসলে আমরা যেন লিখতে পারি। এরপরে দেখো নন কর্ডেটেড শ্রেণী বিভাগ। এই নিম্ন শ্রেণীর প্রাণী কারা? পরিফেরা নিটারিয়া। সিলোমহীন কারা বা অ্যাসিলোমেট, এটা আমরা আগেই পড়ে এসেছি, প্লাটিহেলমিনথেস। অপ্রকৃত বা সিউডোসিলম কারা? এরা হচ্ছে নেমাটোড, আগেই পড়েছি। এবং প্রকৃত সিলমযুক্ত প্রাণী কারা? হচ্ছে মলাস্কা থেকে শুরু করে ইকানোডার্মাটা দেওয়া আছে, পড়াটা পর্যন্ত হবে। তো সকলকে ধন্যবাদ আমার আজকের ক্লাসটা মনোযোগ দিয়ে করার জন্য। সকলকেই আসসালামু আলাইকুম। পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে। ভালো থাকো সকলেই, ভালো থাকো।